ক্ষমতা ছাড়ার পরপরই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটি ফোন আলাপে চরম দাম্ভিকতার সাথেই বলেছিলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের কারণে কেউ নাকি তাকে গ্রেপ্তার তো দূরের কথা, তার কেশাগ্র ছুঁতে পারবে না। কিন্তু প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত। অহংকারের পতন ঘটতে খুব বেশি সময় লাগে না। যে সংবিধানকে তিনি নিজের সবচেয়ে বড় রক্ষাকবচ ভেবেছিলেন, সেই সংবিধানও আজ তাকে বাঁচাতে পারল না। কারণ তার বিরুদ্ধে এবার এমন এক বিশাল দুর্নীতির মামলা সামনে এসেছে, যা তিনি রাষ্ট্রপতি হবার অনেক আগেই ঘটিয়েছিলেন। আর এই একটিমাত্র কারণেই তার সেই তথাকথিত আইনি চালটি আজ পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকা লুটের ভয়াবহ ঘটনায় এবার সরাসরি ফেসে গেছেন তিনি। যে কোনো সময় তার হাতে পড়তে পারে হাতকড়া। আইন কিংবা নিয়মের তোয়াক্কা না করে শেখ হাসিনার আমলে ইসলামী ব্যাংকের কর্তৃত্ব হাতিয়ে নিয়েছিল এস আলম গ্রুপ। অবৈধভাবে ব্যাংক দখলের অংশীদার ছিলেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ভুয়া একটি কোম্পানি নাম দেখিয়ে এস আলমের সাথে ব্যাংক দখলের অংশীদার ছিলেন সাবেক রাষ্ট্রপতি চুপ্পু। ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত ছিলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও তার কোম্পানি জেএমসি বিল্ডার্স সহ এস আলমের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। রাষ্ট্রপতির পদ চলে যাওয়া ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতিতে ফেঁসে যাচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগের অপরাধে তাকে বিচারের আওতায় আনা হচ্ছে। ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে এবার নাম জড়ালো সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের। হাইকোর্টে দাখিল করা তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রাষ্ট্রপতি চুপ্পুকে শুধুমাত্র পদত্যাগ নয়, ওকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কারণ ২৪ জুলাই আন্দোলনের শত শত নিরীহ ছাত্রকে নির্বিচারে হত্যার বৈধতা এই শাহাবুদ্দিন চুপ্পুই হাসিনাকে দিয়েছিল। কপাল পুড়েছে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের। এই যে পদত্যাগ করছে মাত্র, এখনই শুরু হয়ে গেছে, বুঝছো? এই একটা আশার দিক যে চুপ্পু পদত্যাগ করেছে, কিন্তু চুপ্পুকে কোনো সেফ এক্সিট দেওয়া যাবে না। চুপ্পুকে হলে গ্রেফতার করতে হবে। এটা হলো আমাদের দলের পক্ষ থেকে আমাদের জায়গাটা। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট নয়, শাহাবুদ্দিন চুপ্পুর বিচার করতে হবে। জামাত এনসিপি টাইমলি এই বিষয়ে চমৎকার রাজনীতি করছে এবং খেলছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। ক্ষমতা ছাড়ার পরপরই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটি ফোন আলাপে চরম দাম্ভিকতার সাথেই বলেছিলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের কারণে কেউ নাকি তাকে গ্রেপ্তার তো দূরের কথা, তার কেশাগ্র ছুঁতে পারবে না। কিন্তু প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত। অহংকারের পতন ঘটতে খুব বেশি সময় লাগে না। যে সংবিধানকে তিনি নিজের সবচেয়ে বড় রক্ষাকবচ ভেবেছিলেন, সেই সংবিধানও আজ তাকে বাঁচাতে পারল না। কারণ তার বিরুদ্ধে এবার এমন এক বিশাল দুর্নীতির মামলা সামনে এসেছে, যা তিনি রাষ্ট্রপতি হবার অনেক আগেই ঘটিয়েছিলেন। আর এই একটিমাত্র কারণেই তার সেই তথাকথিত আইনি চালটি আজ পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকা লুটের ভয়াবহ ঘটনায় এবার সরাসরি ফেসে গেছেন তিনি। যে কোনো সময় তার হাতে পড়তে পারে হাতকড়া। কারণ অত্যন্ত কঠোর অবস্থানে থেকে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। কিভাবে আইনের ফাঁদে পড়লেন এই দাম্ভিক সাবেক রাষ্ট্রপতি, চলুন দর্শক এই চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত জানা যাক। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সবচেয়ে বড় অহংকার ছিল তার সাংবিধানিক ইমিউনিটি বা দায়মুক্তি। সংবিধানে থাকা ওই একটি লাইন তাকে আজীবন সকল অপরাধ থেকে আইনি সুরক্ষা দিবে, কিন্তু তিনি আইনের একটি অতি গুরুত্বপূর্ণ দিক বেমালুম ভুলে গেছেন। সংবিধানের ৫১ অনুচ্ছেদ কেবল তখনই কার্যকর হয় যখন একজন রাষ্ট্রপতি তার পদে আসীন থাকার সময় বা দায়িত্ব পালনকালেই কোনো কাজ করেন। কিন্তু দুদক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যে দুর্নীতির নিখুঁত প্রমাণ পেয়েছে, তার সময়কাল ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত, অর্থাৎ তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার আগেই এই ভয়াবহ আর্থিক অপরাধগুলো সংঘটিত করেছিলেন। আর ঠিক এই আইনি ফাঁকটির কারণেই তার সাংবিধানিক দায়মুক্তির বর্মটি পুরোপুরি অকার্যকর হয়ে গেছে। এখন তিনি আর কোনো রাষ্ট্রের অভিভাবক নন, বরং একজন সাধারণ অপরাধী হিসেবেই তাকে দুর্নীতি দমন কমিশনের জেরার মুখে পড়তে হবে। দর্শক, একটু গভীরভাবে কল্পনা করুন, ৮০,০০০ কোটি টাকা আসলে কত বিশাল একটা অঙ্ক। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের বেশ কয়েকটি মেগা প্রজেক্ট বা একাধিক পদ্মা সেতু নির্মাণের খরচের সমান এই বিপুল পরিমাণ অর্থ। আর এই কল্পনাতীত পরিমাণ অর্থই অত্যন্ত সুকৌশলে লুটপাট করা হয়েছে দেশের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক থেকে। এই মহালুটপাটের মূল কারিগর হিসেবে সরাসরি যুক্ত ছিল সদ্যবিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং বিতর্কিত কোম্পানি জেএমসি বিল্ডার্স। দীর্ঘদিন ধরে দেশের ব্যাংকিং খাত নিয়ে নানা জল্পনা কল্পনা এবং দুর্নীতির গুঞ্জন চললেও এত বড় জালিয়াতির খবর আর কখনোই স্পষ্টভাবে সামনে আসেনি। সাধারণ মানুষের কষ্টের আমানতের টাকা কিভাবে চোখের পলকে গায়েব করা হয়,
এটি তার একটি নিখুঁত এবং ভয়ঙ্কর উদাহরণ। দর্শক, এই ভয়াবহ দুর্নীতির গল্পের প্রধান খলনায়ক হিসেবে বারবার যার নাম উঠে এসেছে পতিত হাসিনা আমলের অর্থ পাচারের সবচেয়ে বড় অলিকার্ক বা মাফিয়া এস আলম। তার ইশারায় এবং সরাসরি মদদেই পুরো দেশের ব্যাংকিং খাত জিম্মি হয়ে গিয়েছিল। আর এই এস আলমের অন্যতম বিতর্কিত কোম্পানি হলো জেএমসি বিল্ডার্স। সবচেয়ে বিস্ফোরক ব্যাপারটি হলো এই কোম্পানির মূল মালিকানা এস আলমের হলেও এর বিপুল পরিমাণ শেয়ারের সরাসরি অধিকারী ছিলেন স্বয়ং মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি মূলত এস আলমের একজন অত্যন্ত বিশ্বস্ত ছায়াসঙ্গী এবং প্রতিনিধি হিসেবে এই কোম্পানিতে কাজ করতেন। জেএমসি বিল্ডার্স ছিল তাদের লুটপাটের একটি সাজানো মঞ্চ, যার আড়ালে কোটি কোটি টাকা পাচার করার বৈধতা তৈরি করা হতো। দর্শক, আপনি হয়তো ভাবছেন চুপ্পু তো শুধু একটি কোম্পানির সামান্য শেয়ার হোল্ডার ছিলেন, তাহলে তিনি কিভাবে এত বড় লুটপাটের সাথে সরাসরি অংশ নিলেন? এখানেই রয়েছে এই দুর্নীতির সবচেয়ে ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত দিক। এই ভুয়া কোম্পানি জিএমসি বিল্ডার্সের প্রতিনিধি শাহাবুদ্দিন চুপ্পু ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বা পরিচালক পদে বসেছিলেন। পরবর্তীতে তিনি নিজের প্রভাব খাটিয়ে পদোন্নতি পেয়ে ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত তার সরাসরি স্বাক্ষরে এবং অনুমোদনেই ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ অর্থ লুট করা হয়। তিনি নিজের পদবি ব্যবহার করে এস আলম সিন্ডিকেটকে হাজার হাজার কোটি টাকা বের করে দেবার অফিসিয়াল বৈধতা দিয়েছিলেন। লুটপাটের এই কৌশলটি শুনলে যে কোনো তুখোর অর্থনীতিবিদও রীতিমতো চমকে উঠবেন। তারা জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছিলেন ঠিকই, কিন্তু সেই শেয়ার কেনার টাকা তারা নিজেদের পকেট থেকে এক পয়সাও দেননি। ইসলামী ব্যাংকের শেয়ার কেনার এই বিপুল পরিমাণ অর্থ তারা সরাসরি লুট করেছিলেন। আর এটি করেছিলেন এস আলমের দখলকৃত ইসলামী ধারার অপর একটি ব্যাংক অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে। অর্থাৎ জনগণের এক ব্যাংকের টাকা চুরি করে তারা সম্পূর্ণ বিনামূল্যে অন্য ব্যাংকের মালিকানা কিনে নিয়েছিলেন। আইনজীবী শিশির মনিরের দেওয়া সুনির্দিষ্ট তথ্য মতে আইন অনুযায়ী একটি প্রতিষ্ঠান কোনো ব্যাংকের সর্বোচ্চ 10 ভাগ শেয়ার নিতে পারে, কিন্তু এস আলম এবং তার অঙ্গ প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বেআইনিভাবে ইসলামী ব্যাংকের 81.92% শেয়ার জালিয়াতির মাধ্যমে হস্তান্তর করেছিল। এর মাধ্যমে তারা সর্বমোট 2,25,000 কোটি টাকার ঋণ তুলে নেয়, যার মধ্যে শুধুমাত্র জেএমসি বিল্ডার্সই 24টি ভুয়া কোম্পানির নাম ব্যবহার করে 80,000 কোটি টাকা হাতিয়ে নেয়। এই ভয়াবহ লুটপাটের ঘটনা যখন 5 আগস্টের পর ইসলামী ব্যাংকের নতুন কর্তৃপক্ষের নজরে আসে, তখন তারা আর কালক্ষেপণ না করে সরাসরি উচ্চ আদালতের দ্বারস্থ হন। হাইকোর্টে তারা একটি সুনির্দিষ্ট রিট পিটিশন দায়ের করেন। এই রিটের প্রেক্ষিতেই হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল এবং বিচারপতি ওয়ালিউল ইসলামের বেঞ্চ 2025 সালের 11 মার্চ অত্যন্ত কঠোর একটি নির্দেশনা জারি করেছিলেন। তারা ইসলামী ব্যাংকের পূর্বের বোর্ড ডিরেক্টরদের দেশ ত্যাগে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেন। একই সাথে তাদের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয় এবং জেএমসি বিল্ডার্সের কোনো শেয়ার হস্তান্তর করা যাবে না বলে রুলও জারি করা হয়। হাইকোর্ট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে এই জালিয়াতির বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের নির্দেশ পাওয়ার পর বিএফআইইউ দীর্ঘ তদন্ত শেষে 2025 সালের 29 অক্টোবর তাদের বিস্ফোরক প্রতিবেদনটি হাইকোর্টে দাখিল করে। আর এই প্রতিবেদনের মাধ্যমেই সাবেক রাষ্ট্রপতির আসল মুখোশটি উন্মোচিত হয়। এই প্রতিবেদনে শাহাবুদ্দিন চুপ্পু সহ জেএমসি বিল্ডার্সের অন্যদের সরাসরি অভিযুক্ত করা হয়। বিএফআইইউ অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করে যে শেয়ার জালিয়াতি এবং অর্থ পাচারের প্রতিটি ধাপে চুপ্পুর সরাসরি এবং সজ্ঞানে অংশগ্রহণ ছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘদিন এই বিস্ফোরক প্রতিবেদনের উপর আদালতে কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি। তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। হাইকোর্টের ওই ঐতিহাসিক মামলায় ইসলামী ব্যাংকের পক্ষে লড়েছেন দেশবরেণ্য একজন প্রথিতযশা আইনজীবী। তাদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল কাইয়ুম এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শামীম খালেদ আহমেদ। ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরোর পক্ষ থেকে শক্ত আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন দেশের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। তিনি এই ব্যাংকিং দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার এবং আপোষহীন ভূমিকা পালন করেছেন। শিশির মনির গণমাধ্যমকে স্পষ্টভাবে জানিয়েছেন তাদের এই রিটের মূল উদ্দেশ্য হলো এস আলমের দখলকৃত অবৈধ শেয়ারগুলো আইনিভাবে বাতিল করা। তারা চান এই শেয়ারগুলো এর প্রকৃত উদ্যোক্তা এবং আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। একই সাথে তিনি জোর দাবি জানিয়েছেন যে ঋণ ও শেয়ার জালিয়াতির মতো গুরুতর অপরাধী জড়িত সেই ব্যক্তি যতই ক্ষমতাধর হোক না কেন, তাকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। বিএফআইইউ এর প্রতিবেদনের ভিত্তিতেই পুরো পরিস্থিতি এখন সম্পূর্ণ নতুন মোড়ের দিকে যাচ্ছে। হাইকোর্ট অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনকে সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছে। শনিবার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র এই যুগান্তকারী তথ্য নিশ্চিত করেছে। দুদক ইতিমধ্যেই তাদের প্রাতিষ্ঠানিক অনুসন্ধান প্রক্রিয়া শুরু করে দিয়েছে। যেহেতু এই অপরাধগুলো চুপ্পু রাষ্ট্রপতি হবার আগেই সংঘটিত হয়েছিল, তাই এখন তাকে গ্রেপ্তার করতে সাংবিধানিক কোনো বাধার আর অবশিষ্ট নেই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে দুদকের একটি চৌকস দল তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে অথবা সরাসরি গ্রেপ্তার করতে পারে। অহংকারের চূড়ায় বসে থাকা এই ব্যক্তিটির এখন জেলের 4 দেয়ালে বন্দী হওয়া কেবল সময়ের ব্যাপার। প্রিয় দর্শক, যে ব্যক্তি কিছুদিন আগেও ফোন আলাপে দাম্ভিকতার সাথে দাবি করেছিলেন তিনি কোনো অপরাধ করেননি এবং তাকে বিচার করার ক্ষমতাও কারণ নেই, আজ সেই ব্যক্তি দেশের সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির প্রধান আসামি। সংবিধানের 51 অনুচ্ছেদ আজ তার কাছে একটি মূল্যহীন এবং হাস্যকর দলিলে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এত বড় অর্থ কেলেঙ্কারি এবং 51 নম্বর অনুচ্ছেদের দোহাই দিয়ে বেঁচে যাবার যে প্রচেষ্টা ছিল, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে কি সরকারের উচিত তাকে গ্রেপ্তার করা? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। ফ্রি স্টাইলে
আইন কিংবা নিয়মের তোয়াক্কা না করে শেখ হাসিনার আমলে ইসলামী ব্যাংকের কর্তৃত্ব হাতিয়ে নিয়েছিল এস আলম গ্রুপ। অবৈধভাবে ব্যাংক দখলের অংশীদার ছিলেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ভুয়া একটি কোম্পানির নাম দেখিয়ে এস আলমের সাথে ব্যাংক দখলের অংশীদার ছিলেন সাবেক রাষ্ট্রপতি চুপ্পু। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও, নতুন সোফা, সোয়ান ফোম। প্রায় 8 বছর পর সেই ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তদন্ত প্রতিবেদন। হাইকোর্টে জমা দেওয়া ওই প্রতিবেদনের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ওনার চরণের ধুলো আমি পাই না। বিএফআইইউর প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে পরিচালনা পর্ষদে থাকা অবস্থায় মোহাম্মদ শাহাবুদ্দিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রক্রিয়ার অংশ ছিলেন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 2017 সালে সরকারের প্রত্যক্ষ সমর্থনে এবং ব্যাংক কোম্পানি আইনের একাধিক বিধান উপেক্ষা করে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের প্রায় 82% শেয়ারের উপর কর্তৃত্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সে সময় জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দেন। পরে তিনি ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তিনি ওই পদ থেকে সরে দাঁড়ান। এদিকে ইসলামী ব্যাংকের বর্তমান কর্তৃপক্ষ 2025 সালে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ 21 জনের বিরুদ্ধে মামলা করে। মামলায় শেয়ার জালিয়াতি, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও ব্যাংকের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। মামলাটি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। ইসলামী ব্যাংকের 80,000 কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত ছিলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও তার কোম্পানি জেএমসি বিল্ডার্স সহ এস আলমের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। ইসলামী ব্যাংকের করা রিটের পর হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি ওয়ালিউল রহমান 2025 সালের 11 মার্চ 3টি নির্দেশনা ও রুল জারি করেন। 3টি নির্দেশনা হলো 5 আগস্টের পর ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার পূর্বের বোর্ড ডিরেক্টরগণ ঋণ জালিয়াতিতে জড়িত থাকায় আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না এবং তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এবং কোম্পানি জিএমসি বিল্ডার্সের কোনো শেয়ার হস্তান্তর করতে পারবেন না। পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ কে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। পরে 2025 সালের 29 অক্টোবর প্রতিবেদন দাখিল করে বিএফআইইউ, কিন্তু দীর্ঘদিন এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়নি। এই মামলায় ইসলামী ব্যাংকের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল কাইয়ুম, বাংলাদেশ ব্যাংকের পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শামীম খালেদ আহমেদ, ইসলামী ইকোনমি রিসার্চ ব্যুরোর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। এ বিষয়ে আইনজীবী শিশির মনির এ প্রতিবেদককে বলেন, ইসলামী ব্যাংক থেকে জেএমসি বিল্ডার্সের 24টি কোম্পানির নাম দিয়ে মোট 81.92% শেয়ার হস্তান্তর করে। 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত রাষ্ট্রপতি হবার পূর্ব পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পু এসব শেয়ার জালিয়াতিতে জড়িত ছিলেন, কেননা তিনি তখন জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি ডিরেক্টর হিসেবে ইসলামী ব্যাংকের দায়িত্ব পালন করে এসব শেয়ার অনুমোদন করেন। শিশির মনির বলেন, রিটে আমাদের চাওয়া এস আলম কর্তৃক দখলকৃত শেয়ার তার উদ্যোক্তা, শেয়ার হোল্ডার বা প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দেয়া। এছাড়া ঋণ জালিয়াতি ও শেয়ার জালিয়াতির অপরাধে অভিযুক্ত যেই হোক তাকে বিচারের আওতায় নিয়ে আসা। তিনি বলেন, একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ 10 ভাগ শেয়ার নিতে পারে, কিন্তু এস আলম ও তাদের অঙ্গ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক থেকে 81.92% শেয়ার জালিয়াতির মাধ্যমে হস্তান্তর করে সর্বমোট 2,25,000 কোটি টাকার ঋণ তুলে নেয়। তার মধ্যে শুধুমাত্র জেএমসি বিল্ডার্স 24টি শেয়ার জালিয়াতির মাধ্যমে 80,000 কোটি টাকা উঠিয়ে নেয়। আগামী বুধবার রুল প্রতিবেদনের উপর শুনানি রয়েছে। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও রেজাউল করিমের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল বিকাল 5:01 জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্রটি তুলে দেন তার সামরিক সচিব। তখনই সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমেদ দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। এরপরই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সংবাদ ব্রিফিং করে বিষয়টির বিস্তারিত তুলে ধরেন। এদিকে জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন? এই একটি মাত্র প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতির অলিতে গলিতে, ড্রয়িং রুমে আর চায়ের কাপে সবচেয়ে বড় ঝড় তুলেছে। সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ঠিক 90 দিনের মধ্যে নতুন একজনকে ওই চেয়ারে বসাতে হবে। কিন্তু কে বসবেন ওই চেয়ারে? যে মানুষটির নাম নিয়ে এখন পর্দার আড়ালে সবচেয়ে বেশি দর কষাকষি চলছে, তার নাম শুনলে আপনিও চমকে উঠবেন। রাজনীতি যে কতটা রহস্যময় আর স্বার্থের এক অদ্ভুত খেলা, সেটা বুঝতে হলে আপনাকে বর্তমান পরিস্থিতির একটু গভীরে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যখন শেষের দিকে এগোচ্ছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতির ময়দানে একটি ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ে।
বলা হতে থাকে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ক্ষমতা ছাড়ার পরপরই দেশ ছেড়ে চলে যাবেন। কেউ কেউ তো এক ধাপ এগিয়ে এমনও দাবি করে বসলেন যে তার বিমানের টিকিট পর্যন্ত কাটা হয়ে গেছে। একটি পরিকল্পিত ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল তাকে দেশ পলাতক প্রমাণের জন্য। কিন্তু এই সমস্ত জল্পনা আর গুজবের মুখে ছাই দিয়ে ডক্টর ইউনূস এমন এক বিবৃতি দিলেন যা পুরো রাজনৈতিক সমীকরণকে এক নিমিষে পাল্টে দিল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এই দেশেই তার জন্ম আর এই দেশেই তার মৃত্যু হবে। তিনি কোথাও যাচ্ছেন না, গুলশানের বাড়িতেই থাকবেন। তার এই একটি মাত্র বাক্য যেন অনেকের সাজানো বাগান তছনছ করে দিল। আর ঠিক এর পরপরই শুরু হলো রাজনীতির নতুন এক দাবা খেলা। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি একটি বিস্ফোরক তথ্য জনসম্মুখে আনেন। তিনি জানান ডক্টর ইউনূসকে সরাসরি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই প্রস্তাবটি হাওয়া থেকে আসেনি, এসেছে খোদ দেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে। খবরটি ছড়ানোর পর রাজনৈতিক বিশ্লেষকদের চোখ কপালে ওঠার জোগাড়। রাজনীতিতে স্মৃতি যে কতটা ক্ষণস্থায়ী এটি তার সবচেয়ে বড় প্রমাণ। একটু পেছনের দিকে ফিরে তাকান। এই বিএনপি একসময় ডক্টর ইউনূসকে নিয়ে কি ধরনের মন্তব্য করত? তাকে রীতিমতো রাষ্ট্রের শত্রু হিসেবে প্রমাণের একটা চেষ্টা ছিল। তার বিরুদ্ধে ডজন ডজন মামলা হয়েছে, তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। আর আজ সেই একই দল তাকে রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। কেন? এর পেছনের কারণটা শুধুই কি সম্মান দেখানো, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় কোনো রাজনৈতিক কৌশল? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে রাজনীতির মঞ্চে অভিনেতাদের মুখোশ বদলের দুটো বাস্তব উদাহরণ আপনাকে দেখাতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতি আসলে কিভাবে চলছে। প্রথম উদাহরণটি হলেন খলিলুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি ছিলেন রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। সেই সময় বিএনপির শীর্ষ নেতারা তাকে নিয়ে এমনভাবে কথা বলতেন যেন তিনি দেশের সবচেয়ে বড় শত্রু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তো সরাসরি খলিলুর রহমানকে বিদেশি দালাল বলেও আখ্যা দিয়েছিলেন। টক শো, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই একটাই রব ছিল যে এই লোকটা দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। কিন্তু আজ দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। সেই খলিলুর রহমান আজ বিএনপির সরকারের মন্ত্রিসভার সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের একজন। শুধু মন্ত্রী নন, তিনি এখন সরকারের পররাষ্ট্র ও কূটনৈতিক কৌশলের প্রধান স্থপতি। জাতিসংঘে তার ভূমিকা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভারতের সাথে যে বাংলাদেশ একসময় মাথা নিচু করে কথা বলতো, সেই বাংলাদেশ আজ চোখে চোখ রেখে সমানে সমান কথা বলছে। তার এই সাহসের পেছনে সবচেয়ে বড় অবদান ওই খলিলুর রহমানের। কালকের বিদেশি দালাল আজ হয়ে গেছেন দেশের সবচেয়ে বড় কূটনৈতিক হিরো। দ্বিতীয় উদাহরণটি আরও চমকপ্রদ। বিডা বা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আশিকুর রহমানের কথা মনে আছে? এই মানুষটির কাজই ছিল ভিডিও প্রেজেন্টেশন বানিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা, দেশে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করা। কিন্তু এই কাজের জন্য তাকে কি শুনতে হয়েছিল জানেন? বিএনপির কট্টর সমর্থকরা তাকে রাস্তায় দাঁড়িয়ে থাকা হকারের সাথে তুলনা করেছিল, যেন দেশের জন্য বিনিয়োগ আনতে যাওয়াটা কোনো লজ্জার কাজ। অথচ আজ সেই একই আশিকুর রহমান একই পদে বহাল আছেন। বিএনপি সরকারের অধীনেই তিনি কাজ করছেন এবং এখন তার সেই কাজকেই সরকারের অন্যতম সেরা পদক্ষেপ হিসেবে বাহবা দেয়া হচ্ছে। যে কাজ একসময় ছিল উপহাসের পাত্র, আজ সেটাই হয়ে দাঁড়িয়েছে বিদেশি বিনিয়োগ আকর্ষণের সবচেয়ে বড় হাতিয়ার। এই দুটি ঘটনাই প্রমাণ করে রাজনীতির মঞ্চে কালকের ভিলেন আজ হিরো হতে সময় লাগে না। মুখে এক কথা আর অন্তরে আরেক হিসাব, এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে নির্মম বাস্তবতা। এবার আসা যাক আমাদের মূল গল্পে। ডক্টর ইউনূসকে কেন বিএনপি রাষ্ট্রপতি বানাতে চাইছে? বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে কি চাইছেন? দলের ভেতরে এখন চরম কোন্দল চলছে। কে বড় পদে যাবেন, কার ক্ষমতা কতটুকু, এ নিয়ে গ্রুপিং এখন প্রায় যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে। তারেক রহমান খুব ভালো করেই জানেন দলের ভেতর থেকে কাউকে যদি রাষ্ট্রপতি করা হয় তবে এই কোন্দল আরও ভয়াবহ রূপ নেবে। তাই তিনি চাইছেন এমন একজনকে বঙ্গভবনে বসাতে যিনি সম্পূর্ণ নিরপেক্ষ, যার গ্রহণযোগ্যতা সার্বজনীন এবং যাকে নিয়ে দলের ভেতরে বা বাইরে কেউ টু শব্দটিও করতে পারবে না। আর এই মাপকাঠিতে ডক্টর ইউনূসের চেয়ে যোগ্য ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশে দ্বিতীয়টি নেই। তবে শুধু অভ্যন্তরীণ কোন্দল মেটানোই শেষ কথা নয়, এর পেছনে রয়েছে আন্তর্জাতিক কূটনীতি ও অর্থনীতির এক
বিশাল সমীকরণ। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল জয়ী ব্যক্তিত্ব। বিশ্বমঞ্চে তার যে গ্রহণযোগ্যতা তা অন্য কোনো রাজনীতিবিদের নেই। বাংলাদেশ বর্তমান এক জটিল ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ভারত থেকে মুখ ফিরিয়ে বাংলাদেশ এখন চীন, পাকিস্তান এবং তুরস্ক বলয়ের দিকে ঝুঁকছে। এই আন্তর্জাতিক মেরুকরণের সময় পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপ ও আমেরিকার সাথে সম্পর্ক ঠিক রাখাটা বাংলাদেশের জন্য টিকে থাকার লড়াই। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো গার্মেন্টস শিল্প, আর এই শিল্পের সবচেয়ে বড় বাজার হলো ইউরোপ ও আমেরিকা। বিশ্ব ব্যাংক, IMF বা এশীয় উন্নয়ন ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ে ডক্টর ইউনূসের যে ব্যক্তিগত যোগাযোগ বা প্রভাব রয়েছে তা বাংলাদেশের অর্থনীতিকে যে কোনো সংকট থেকে উদ্ধার করতে পারে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণেই বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ দেশে আনার সুযোগ রয়েছে, কিন্তু সেই অর্থ আনতে গেলে আন্তর্জাতিক পর্যায়ে এমন একটি মুখ দরকার যার কথায় সারা বিশ্ব ভরসা করবে। ডক্টর ইউনূস ঠিক সেই মুখ, যাকে রাষ্ট্রপতি করা গেলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি এমন এক উচ্চতায় পৌঁছাবে যা অন্য কোনো উপায়ে অর্জন করা সম্ভব নয়। কিন্তু চাইলেই কি সবকিছু এত সহজে হবে? বাস্তবতা এতটাও সরল নয়। তারেক রহমান চাইলেও দলের ভেতরের একটি বড় অংশ এই সিদ্ধান্তের সাথে একমত নয়। তারা ক্ষমতার ভাগ ছাড়তে নারাজ। অন্যদিকে দেশের বড় বড় কর্পোরেট লবি এবং ব্যবসায়ী সিন্ডিকেটগুলোর দিক থেকেও প্রচণ্ড চাপ রয়েছে। এইসব চাপ সামলে তারেক রহমান কি শেষ পর্যন্ত তার সিদ্ধান্তে অটল থাকতে পারবেন? ডক্টর ইউনূসকে বঙ্গভবনে বসানোর এই পরিকল্পনা কি সত্যি তারেক রহমানের কোনো মাস্টার স্ট্রোক, নাকি দলের ভেতরের কোন্দল আর ক্ষমতার লোভ শেষ পর্যন্ত এই স্বপ্নকে গিলে খাবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য মানুষকে কি আসলেই এই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মধ্যে এনে রাষ্ট্রপতি করা উচিত, নাকি পুরো বিষয়টি বিএনপির আরেকটি রাজনৈতিক চাল মাত্র? সময়ই বলে দেবে রাজনীতির এই দাবা খেলায় শেষ চালটা কে চালবে। এবং দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।